অ্যাডভোকেট আবু হেনা রাজাকি যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক ব্যক্তির ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে। এত বড় গণঅভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছে না, এটা দুঃখজনক। আমরা কি আসলে অহেতুক বিতর্ক ধরে রাখছি যেমনটি এবিএম মোশাররফ হোসেন বলছিল, নাকি যৌক্তিক সমাধানের পথ আমরা তৈরি করতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক অনেকগুলো কথা বলেছেন যে কোন কোন জায়গায় তারা একমত সংস্কারের ব্যাপারে। কিন্তু একটা সিম্পল প্রশ্ন যদি আমি আনি, স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়ার একটা কথা চলছে, সেখানে তারা দ্বিমত করছে। আমার প্রশ্নটা কেন? আজকে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি বিশ্বাস করি যে তারাই জয়লাভ করবে। তো তারা যে জয়লাভ করবে সেটা ইউনিয়নের ভোটটাও তারা পাবে, মানে আপনার ইউনিয়ন লেভেলের ভোটটাও তো এমপি ইলেকশনে ভোটে আসে। নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত। তা সেক্ষেত্রে দাবি যদি আমি যৌক্তিকভাবে বলতে, স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, অসুবিধাটা কোথায়? সেখানে তাদের আপত্তি আছে। কেন আপত্তি? 2 নম্বর, 53 বছরে কি হয়েছে? 53 বছর কিন্তু সংবিধানটা সংশোধন হয়েছে 17 বার, পাওয়ারটাকে কুক্ষিগত করার জন্য। যখন যে ক্ষমতায় ছিল তার মতো করে সে করছে, চূড়ান্ত রূপ দিছে শেখ হাসিনা। এই সংবিধান বহাল নির্বাচন করলে আবার একটা স্বৈরাচার জন্ম দিবে। এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম, এটা ডিমেরিটটা কোথায়? চাচ্ছে না যারা, কেন চাচ্ছে না? আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন, তখন সে এমপি 300 এমপি হয়ে গেল। বাংলাদেশটা কিন্তু 300 ভাগে ভাগ হয়ে গেল। 300 ভাগে ভাগ হয়ে গেলে 1 ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব। আমাদের দেশে যে থিওরি, ওই যে জনগণ ক্ষমতার সব বুলশিট, ওটার মালিক হয়ে যান এমপি সাহেব। এমপি সাহেব মালিক হওয়ার পর কি করেন? ইউনিয়ন চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে, উপজেলা চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে। এবং তারা যখন সিদ্ধান্ত নেয়, তখন বিকল্প আর কেউ দাঁড়ানোর সুযোগ নাই। তখন কি হয়? ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রশাসন হয়ে যায় 3 জনের কাছে নিরুপায়। এবং সেটা এক ধরনের সাংবিধানিক মব জাস্টিস যাকে বলে, সেটা চলে আসছে দীর্ঘ 53 বছর যাবত। আর যদি আপনি স্থানীয় নির্বাচনটা আগে করেন, তাহলে 2টা 3টা 4টা প্রার্থী হতে পারে। তার ভিতরে সবচেয়ে যে পপুলার তিনি হবেন। আবার যদি উপজেলা চেয়ারম্যান করেন, যিনি পপুলার তিনি হবেন। তারপরে যিনি এমপি হবেন, তখন এটা সমন্বয় খুব কঠিন। যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার। তারাই চাবে যারা মনে করে আমরা এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা না হলে আপনার সমস্যাটা কোথায়? ইউনিয়ন মানে মুরগি আগে না ডিম আসলো আগে, এই যে বিতর্ক হোক না ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, এই একটা জায়গায় তো একমত হতে পারছে না। রাজাকি ইতিমধ্যেই তো বিএনপি আশঙ্কার কথা জানিয়েছে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আসলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে। বিলম্ব হবে কেন? যেমন এই যে উনি একটা কথা বলছেন যে ঐকমত্যের কমিশনের কাছে গিয়ে বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, এবং বিচার হইতে হইলে আওয়ামী লীগের এই মানে তাদের সাক্ষী প্রমাণ কিংবা আলামত এগুলো তারা নষ্ট করতে পারে, সুতরাং তাদের হওয়া দরকার, তাদের কার্যক্রম যদি স্থগিত হয় তাহলে এটা ভালো হয়। তো সেটা যদি বিলম্ব হইতো আরো, তাহলে তো বিচার কার্য আরো ডিলে হইতো। তো আজকে যদি ছাত্রদের দাবির মুখে এটা বন্ধ হয়ে যায় থাকে, তাহলে তারা করলো। দ্বিতীয় কথা, ওনারা বলছে নিয়ম মানবো না, যাবো না, সচিবালয় অনেক এলাকায় যাওয়া নিষেধ। আজকে বুলেটের কোনো চান্স নাই, লাঠিচার্জের চান্স নাই, সাউন্ড গ্রেনেডের চান্স নাই, আয়না ঘরের চান্স নাই। তারপরেও যখন ওনারা যাচ্ছিলেন না, তাহলে আমি কি বলবো এটা? আর তখন অস্ত্রের মুখে আর 16 বছর আন্দোলন করলেন, আর এখন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই, কোনো ঝুঁকি নেই আপনার। সেখানে আপনি যাবি খালি ঘরের ভিতরে গিয়ে বইলে আসছেন, এখন বলছেন তো ওরা তো মাঠে ছিল, ওরা আমি তো মনে করি তাহলে উপকার করছে যে শেখ হাসিনার লোকজন এভিডেন্স নষ্ট করতে পারবে না, সেটা তো তারাই কার্যকরটা করলো। এই যে চাপ দিছে বইলে আজকে হইলো। যদি এই শাহবাগ মোড়ে তারা না যাইতো, আপনি কি মনে করেন প্রজ্ঞাপন জারি হইতো? নিশ্চয়ই না, হয়তো আরো পরে হইতো, আমি জানি না ঠিক। আর যদি তারা মাঠে না নামতো, কেন প্রজ্ঞাপন জারি করবে? তারা যদি কমফোর্টেবলি থাকতে পারে। সুতরাং আমি মনে করি এটা জাস্টিফাইড। বরং ওনাদের যদি বলে থাকে আমরা এই কারণে জানি, এত নিয়ম নীতি তো রাজনীতিতে মানা হয় না। আপনি বললে তো হবে না, কারণ আমি তো এই দেশটার এই আবহাওয়ায় বড় হয়েছি। উই নো কে কি করেন, আমরা জানি তো। আমি তর্কের খাতেই বলছি না, আমি রিয়েলিটি বলতেছি। আমি কারো পক্ষে বিপক্ষে জানেন আগাগোড়া, আমি যখন যেটা জেনুইন সেটাই বলি। এই যে ধরেন একটা কথা বলছিল, ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা করে তারা বিএনপিতে যোগ দিতে পারে। ক্লিন ইমেজ আবার কি? আপনি সেটাই বলছি। আপনি ধরেন উনি অনেক আওয়ামী লীগের সাথে টকশো করছে, এইখানে এই চ্যানেলে, নানান চ্যানেলে। আপনি টকশোতে এসে আপনি কি শুনছেন কোন আওয়ামী লীগের নেতা এসে বলছে যে আমাদের যে নেত্রী আয়নাঘর বানাইছে কাজটা ভালো করে নাই, কিংবা এই শাপলা চত্বরে যে লোক মারছে কাজটা ভালো করে নাই? শুনছেন কোনোদিন? না।
তারপর আসলে ওইটা বাদ দেন, যেহেতু তারা বলে নাই এখানে এসে, ইন এডিশন ওনার সাথে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো নেতা দেখা করে বলে নাই যে আমাদের নেত্রী যে আয়নাঘর বানিয়েছে খুব অন্যায়, তাইলে বুঝতাম যে ওই লোকটা ক্লিন ইমেজের। কি যেহেতু আওয়ামী লীগের নেত্রী যা করছে তার সমস্ত কর্মকাণ্ড নিয়ে সবাই ঐক্যমত্য এবং কেউ কোনো আপত্তি করে নাই, কাজে ক্লিন ইমেজের কোনো লোক নাই আওয়ামী লীগের। আর ক্লিন ইমেজের লোক প্রমাণ হইতে হলে মামলার জাজমেন্ট দরকার। সাম্প্রতিক সময় আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে সেটি হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা পুনর্গঠনের অভিযোগ। যেমনটি সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল অভিযোগ করে বলেছিলেন, ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্গঠনে চলতি মাসে 23টি গোপন বৈঠক হয়েছে, এখনো কারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছে? দেখেন, আমি এরকম সংবাদ পাইছি যেটা আপনি বললেন, এবং এও শুনছি যে তারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মতো কিছু একটা করতে চাচ্ছে, এটি শোনা কথা। এখন আপনি যদি ভাবেন, কল্পনা করেন যে আপনি যদি রাজনীতিতে বিশ্বাসী হন, আপনি যদি ভোটে বিশ্বাসী হন, তাহলে আপনি এই আলাপটা কীভাবে, এই চিন্তাটা আপনি কীভাবে করেন যে আপনারা আবার আসবেন, দখল করবেন, মানে এইভাবে অ্যাটিচিউডটা তো এরকম। আপনাকে বিষয়টা ভাবতে হবে অন্যভাবে। এটা মোশাররফের সাথে কালকেও এক চ্যানেলে কথা বলছি। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িটার চালক আপনি, সেই গাড়িটার চালক আপনি। আপনি করলেন কি, এই বাংলাদেশটা যে একটা গাড়ি ধরেন সেটার চালক ছিলেন আপনি। আপনি বলতে আমি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে বলছি, উনি ছিলেন চালক। তো উনি যখন চলে যান, বাংলাদেশে বহু সরকারের পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, ইভেন খালেদা জিয়াও পতন হয়েছে, ক্ষমতা ছেড়েছে, কিন্তু কেউকে আমি দেখি নাই যে তৃতীয় একটা ব্যক্তিকে দাঁড়া করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা দেশে ছিল, এবং তারপরে যদি আরো জেলে হয়, জেল না হোক, দেশে ছিল। কিন্তু আপনাকে রাষ্ট্র দায়িত্ব দিল, সাংবিধানিক পদ আপনি হোল্ড করলেন, হোল্ড করার পর কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন, কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। একটা কলেজের প্রিন্সিপালও যদি 3 দিনের জন্য ছুটিতে যায়, তাহলে একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায়। আপনাকে এই অধিকারটা কে দিছে? সংবিধানকে লঙ্ঘন করে সাংবিধানিক দায়িত্ব পালন না করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতার সামিল কর্মকাণ্ড করেছেন, এবং সেইভাবে আপনি দেশ ত্যাগ করেছেন। তো আপনি সেখানে গিয়ে আবার বহির্বিশ্বে বসে কি বলতেছেন, আমার কি অপরাধ, আমি কি করেছি? ক্লিন ইমেজ, ওনার কোনো অপরাধ নাই। তো রিজভী সাহেব যে বলছে যে ক্লিন ইমেজের লোক যদি কেউ থাকে আওয়ামী লীগ, আমি মনে করি শেখ হাসিনার কে সবার আগে অ্যাকোমোডেট করা উচিত, কারণ উনি বলতেছে আমি কি অপরাধ, আমি কি দোষ করেছি। শুনে আসতেছে এবি মোশাররফ হোসেন এমন কোন না, আসলে আমরা রাজাকি ভাই না, এর অনেকে আমাদের বলতে চাচ্ছে যে আপনি দেখবেন রিজভী আহমেদকে উদ্ধৃতি করে বলতে চাচ্ছে ক্লিন ইমেজ। আসলে এই কথা উনি বলেন নাই। যখন সংবাদে এটা নিউজ হয়েছে, উনি তাৎক্ষণিক কিন্তু প্রতিবাদ, আপনি দেখবেন প্রত্যেকটা মিডিয়া, আপনি দেখবেন আপনাদের এখানে নিচে পাঠিয়েছে এ ধরনের বক্তব্য। এটা হলো বিএনপিকে মেলাইন করার জন্য একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বিএনপি। আরে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনার দীর্ঘ 6.5 বছর জেলে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানের এখন পর্যন্ত বাংলাদেশে ফিরে আসতে পারে নাই। আমাদের প্রায় 1,40,000 লোকের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের 3,000 লোককে গুম করেছে বা হত্যা করেছে। সুতরাং আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করব, এটা চিন্তা করার তো কোনো